হ্যালো আমার দুষ্টু বন্ধুরা, কেমন আছো সবাই? বেশি কথা বলবো না, আপনাদের জন্য রাতে অনেক অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। তাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে। আপনার সরল মনের সহযোগিতা কামনা করছি। তো চলুন গল্পে যাওয়া যাক। কলকাতায় 2 রুমের ছোট একটা অ্যাপার্টমেন্ট। রাত বাজে প্রায় 2:30। পুরো অ্যাপার্টমেন্টের সব রুমের লাইট অফ করা। শুধু একটা রুমে ফুল স্পিডে ফ্যান চলার শব্দ আর মাঝে মাঝেই একটা বয়স্ক মহিলার মৃদু কথার শব্দ। বিছানাতে পেট লাগিয়ে উপুর হয়ে শুয়ে থাকা অবস্থায় নয়না দেবী গল্প শোনার আগ্রহে বিছানার চাদরটা ঠিক করে নিলেন। সুদীপ উপুর হয়ে মা নয়না দেবীর পিঠের উপর বই রেখে গল্প পড়া শুরু করল। নয়না দেবী, ওফ আস্তে পড়ো, দুষ্টু ছেলে কোথাকার। মায়ের কথায় কান না দিয়ে সুদীপ মায়ের কানের কাছে মুখ নিয়ে বইয়ের লাইনগুলো আরও জোরে পড়তে লাগল, আর এতেই নয়না দেবী আগ্রহে সাড়া দিলেন। নয়না দেবী, এই জন্যই তোকে আমার কাছে গল্প পড়তে দিতে ইচ্ছে করে না। একবার গল্প শুরু হলেই তোর হুঁশ থাকে না। কি এমন হয় তোর আমার সাথে গল্প পড়তে? তারপরে গলায় একটু মধু ঢেলে বললেন, একটু আস্তে পড়ো না লক্ষ্মী ছেলে আমার, গল্প তো তোকে রোজই পড়তে দিই। গতকালকেও তো 2 বার গল্পটা পড়ে শোনালে, কি ভালোই না লেগেছিল আমার আজকে সকালে। জানি তুই আমার সাথে গল্প পড়তে ভালোবাসিস, কিন্তু তাই বলে কি আমায় এত উৎসাহে ভরিয়ে দিবি? আমাকেও একটু আনন্দ পেতে দে। তুই চাস না তোর মাও আনন্দ পাক? মা নয়না দেবী অনেক কিছু বললেও ছেলে সুদীপ কোনো কথাই বলল না, এমনকি ও কখনই মায়ের সাথে গল্প পড়ার সময় গল্প থামায় না। মা যতই বলুক এতে ওর মনোযোগ নষ্ট হোক, সুদীপ কখনই চায় না যে মায়ের সাথে বই পড়ার সময় মনোযোগ নষ্ট হোক। কারণ মা নয়না দেবীর সাথে গল্প পড়ার থেকে আনন্দের আর কিছু হতে পারে বলে সুদীপের মনে হয় না। তবে এটা ঠিক যে মা কথা বললে সুদীপের গল্প পড়ার গতি আরও বেড়ে যায়। এই যেমন একটু আগে তার মায়ের মধুর কথাবার্তা শুনে ওর গল্প পড়ার আগ্রহ যেন আরও বেড়ে গেল। কিন্তু আগ্রহ বাড়লেও মায়ের কথা কানে যাওয়াতে সুদীপ একটু সংযমী হল এবং গল্পের মূল অংশ থেকে একটু সরে গিয়ে আবারও মূল গল্পে ফিরে এলো, এবং এবার অবশ্য কোনো শব্দ করে নয়, বরং একটু আস্তে আস্তে বই পড়তে লাগল। হাজার হোক মা এত বুঝিয়ে অনুরোধ করেছেন যখন। এভাবে আস্তে আস্তে কিছুক্ষণ মায়ের পিঠে মাথা রেখে গল্প করতে করতে সুদীপের উৎসাহ বেড়ে গেল, এবং সে এবার মায়ের মাথাটা জোট করে ডান দিকে কাত করে মায়ের কপাল আর গাল ছুঁয়ে ছুঁয়ে মায়ের কানে কানে বইয়ের গল্পটা শোনাতে লাগল। সুদীপ এরপর আস্তে আস্তে নিজের মনটাকে শান্ত করে মা নয়না দেবীর পিঠের উপর শুয়ে গল্প পড়তে লাগল, আর 2 হাত 2 বগলের নিচ দিয়ে নিয়ে মায়ের হাত দুটো ধরে বইয়ের পাতা উল্টাতে লাগল। পাঠকবৃন্দ নিশ্চয়ই আশ্চর্য হবেন এরকম মধুরভাবে গল্পরত মা আর তার ছেলের আসল পরিচয় জেনে। ওরা আমাদের সমাজে বসবাসরত ভদ্রমহিলা এবং ভদ্র ছেলে হিসেবে পরিচিত। আসুন এবার ওদের পরিচয় জানা যাক। গল্পরত মা, যিনি এই মুহূর্তে ছেলের পাশে শুয়ে ছেলেকে দিয়ে পরম আনন্দে গল্প শুনছেন, উনি হচ্ছেন 5-2 বছর বয়সী নয়না দেবী ওরফে নয়না বোস, প্রাক্তন এবং মৃত উপসচিব ডেপুটি সেক্রেটারি মিস্টার রঞ্জিত বোসের একমাত্র স্ত্রী ও সহধর্মিণী, যিনি বর্তমানে কমার্স কলেজের একজন সম্মানিত লেকচারার। আর তার উপর মাথা রেখে বই পড়ছে তার একমাত্র সন্তান 2-1 বছর বয়সী সুদীপ বোস ওরফে সুদীপ, যে এই বছর কলকাতা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে অনার্স পড়ছে ফাইনাল ইয়ারে। যার একমাত্র স্ত্রী ও পুত্র এই মুহূর্তে মধুরভাবে গল্পরত, তিনি হচ্ছেন মিস্টার রঞ্জিত বোস, একজন সৎ অফিসার, যিনি নিজের সততার জন্য শেষ পর্যন্ত ডেপুটি সেক্রেটারি হওয়ার পর আর কোনো প্রমোশন না পেয়ে দুর্ভাগ্যবশত 2 বছর আগে অফিস করার সময় হার্ট অ্যাটাকে মারা যান। তিনি একজন বিনয়ী ও ভদ্র মানুষ ছিলেন। যাই হোক, এই সম্ভ্রান্ত পরিবার সম্পর্কে পরে আবার আলাপ করব। আসুন আবার ফিরে যাওয়া যাক একটু আগে পরিচয় করিয়ে দেওয়া উপসচিব সাহেবের স্ত্রী ও পুত্রের মধ্যকার গল্প পড়ার মূল ধারায়। ওদিকে সুদীপ মায়ের কথা অনুযায়ী বাধ্য ছেলের মতো মায়ের সাথে আস্তে আস্তে বই পড়ে যাচ্ছিল। নয়না দেবী এই সুযোগে ধীরে ধীরে গল্পের তালে তালে চোখ বন্ধ করে স্বপ্নের জগতে চলে গেলেন। এতে সুদীপ হঠাৎ অনুভব করল যে ওর মায়ের মনোযোগ এতক্ষণ গল্প শোনার সময় যত জোরে ওর দিকে ছিল, এখন আর অত জোরে আটকে নেই, তাই সহজেই ওর গল্পের ধারা এখন মায়ের মনে আসা যাওয়া করছে।
এরকম অবস্থায় মায়ের পিঠে উপুর হয়ে শুয়ে মা নয়না দেবীর হাত ধরে নিজের মনটাকে শান্ত করতে করতে সুদীপ বই পড়তে লাগল। সুদীপ এভাবে জোরে জোরে গল্প পড়া শুরু করলেও মা নয়না দেবীর গল্পের প্রতি আগ্রহটা হঠাৎ একটু শিথিল হওয়াতে তিনি এতে তেমন একটা সমস্যা পেলেন না, বরং নিজের ছেলের বলা গল্পের শব্দ উনার কানে আসা যাওয়া করার সময় একই সাথে ভীষণ প্রশান্তি এবং আরাম বোধ করা শুরু করলেন। নয়না দেবী ছেলেকে দিয়ে গল্প শুনতে শুনতে আরামে চোখ বন্ধ করে ফেললেন এবং বুঝতে পারলেন যে অন্যান্য দিনের মতো গল্প শোনার সময় আজও উনার ভালো লাগবে, তবে আজ একটু তাড়াতাড়ি ভালো লাগবে। নয়না দেবী নিজের আপন ছেলের কাছে এভাবে গল্প শুনতে শুনতে ডান হাতটা মুখের কাছে নিয়ে কিছুক্ষণ হাসলেন এবং একটি আঙ্গুল ঠোঁটের ভেতর দিয়ে বইয়ের পাতার শব্দ শুনলেন এবং ছেলের কাছে গল্প শুনতে শুনতে পরম আনন্দে নিজের মনে মনে ভাবলেন। এভাবে সুদীপ তার মা নয়না দেবীর কোমল হাতের উপর বারবার বই রেখে নিজের সুন্দর মন নিয়ে মায়ের গল্পটা আরও সুন্দর করে তোলে। নয়না দেবীর চোখে আনন্দ অশ্রু চলে আসে। এদিকে মায়ের চোখে জল আসলেও সুদীপ কিন্তু মাকে ছাড়ল না, বরং ও আগের মতোই বিপুল আগ্রহে মায়ের সাথে বই পড়তে লাগল। মা নয়না দেবী আর ছেলে সুদীপের মধ্যে এই মধুর গল্প পড়া চলাকালীন আসুন ওদের সম্পর্কে না বলা বাকি কথাগুলো জেনে নেওয়া যাক। মা নয়না দেবী আর ছেলে সুদীপের মধ্যে বর্তমানে এরকম একটা পবিত্র সম্পর্ক থাকলেও এর শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় ৩.৫ বছর আগে। আর এজন্য অবশ্য যদি কাউকে দায়ী করতে হয় তবে তা করতে হবে সুন্দর মনমানসিকতা সম্পন্ন ছেলে সুদীপকেই। যদিও এক্ষেত্রে মা নয়না দেবীর আনন্দ কোনো অংশেই কম নয়। বর্তমানে ৫-২ বছর বয়সী মা নয়না দেবীর সাথে ২-৫ বছর বয়সী ছেলে সুদীপের ৩.৫ বছর বা তারও আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরুর সময় উনার চেহারা, রং বা গড়ন কোনোটাই তেমন আহামরি কিছুই ছিল না। অনেকটা এখনকার মতোই দেখতে। তখনকার ৪-৮ বছর বয়সী নয়না দেবীকে বর্ণনা করতে গেলে এভাবে বলতে হবে যে সুদীপের মা নয়না দেবী গোলগাল চেহারার, ৫'২" উচ্চতার একজন উজ্জ্বল শ্যামলা বয়স্ক ভদ্রমহিলা। যিনি কোনো এক্সারসাইজ না করার ফলে শরীরের মেদ বেড়ে গিয়েছিল, বয়সের কারণে জমা চর্বি জন্য শরীর ভারী হলেও উনার ব্যক্তিত্ব ছিল অসাধারণ। অতটা মোটা না হলেও নয়না দেবীকে দেখলে যে কারো চোখে পড়ত উনার আত্মবিশ্বাস। হাঁটার সময় উনার আত্মবিশ্বাসী ভঙ্গিমা সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করত। যাই হোক, নয়না দেবীর এহেন দৃষ্টি আকর্ষণীয় ভঙ্গিমার জন্য অনেকে হয়তো তার দিকে তাকাত, কিন্তু তিনি সর্বদাই জানতেন আসল আকর্ষণ মানুষে নয়, বরং গানে আর ব্যক্তিত্বে। আসলে বাস্তব সত্য হচ্ছে এই যে অধিকাংশ ২-০ থেকে ৩-০ বছর বয়সের তরুণী তার মতো অভিজ্ঞ ও জ্ঞানী মানুষের প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট না হলেও সুদীপ ছিল ব্যতিক্রম। অর্থাৎ সমবয়সী বন্ধুরা যেখানে খেলা আর আড্ডায় মেতে উঠত, সুদীপ মেতে উঠত বয়স্ক শিক্ষকদের বই, জ্ঞান আর অভিজ্ঞতার গল্পে। এইসব কারণে বয়স্ক শিক্ষিকাদের বিশাল জ্ঞানী হয়ে গেল সুদীপের কলেজ জীবনের পরম আরাধনার বস্তু। পরবর্তীতে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ওর জীবনে চরম সুন্দর একটা নতুন দিক যোগ হয়, আর ওই পরিবর্তনটাই ছিল ওর লাইফের জন্য একটা বড় টার্নিং পয়েন্ট।